আসসালামু আলাইকুম। জানি না সকলে কেমন আছেন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে এটুকু জানি, যাদের মানসিক সমস্যা রয়েছে, যাদের অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের মতো সমস্যা রয়েছে, তারা কিন্তু চাইলেও নিজেকে ভালো রাখতে পারেন না। কারণ তাদের মধ্যে সবসময় একটা ভয়, হতাশা, অস্থিরতা, খারাপ লাগা, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা অল টাইম কাজ করে। তারা সবসময় চেষ্টা করে এই সমস্যাগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং এখান থেকে কিভাবে বার হওয়া যায়। আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। মূলত হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর আপনারা যদি এই সমস্যার মধ্যে থেকে থাকেন, তো অবশ্যই অনেক মানুষ রয়েছে যারা আসলে অনেক কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে তারা এটা বুঝতে পারেন না যে আসলে তাদের যে সমস্যাগুলো হচ্ছে, আসলে মানসিক সমস্যা কিন্তু শারীরিক সমস্যা বলে শেষ করা যায় না। আপনি চাইলে মাথা থেকে পা পর্যন্ত শারীরিক সমস্যা বলে শেষ করতে পারবেন না। এই যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে, অনেকে কিন্তু এই শারীরিক সমস্যাগুলো নিয়ে অনেক কনফিউশনে পড়ে যায়। অনেকে বুঝতে পারে না যে আসলে তাদের যে সমস্যাগুলো হয়, এটা কি আদৌ তাদের মানসিক সমস্যার জন্য হচ্ছে, নাকি তাদের এটা বাস্তবে শারীরিক কোনো ধরনের বড় রোগ হয়ে গেছে। এই কনফিউশনের জন্য অনেক মানুষ কিন্তু অনেক ধরনের হতাশার মধ্যে রয়ে যায়। অনেকে বিভিন্ন ধরনের সাইকোলজি ডাক্তারকে দেখায়, অনেক মেডিসিন ডাক্তারকে দেখায়। এমনকি অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন ধরনের টেস্ট রিপোর্ট করে, বারবার ইসিজি করে। কিন্তু ডাক্তারবাবু যদি তাদেরকেও বলে থাকে যে বাস্তবে তাদের কোনো সমস্যা নেই, তাদের সব রিপোর্ট নর্মাল, তাদের হার্টবিট ঠিক আছে, তাদের ইসিজি রিপোর্টও নর্মাল আছে, কিন্তু তারা এটা বিশ্বাস করতে পারে না যে আদৌ বাস্তবে তাদের কোনো সমস্যা নেই। এই শারীরিক সমস্যাগুলোর জন্য তারা বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যায়, এবং তারা বিভিন্ন ধরনের টেস্ট রিপোর্ট করতেই থাকে একের পর এক। এটা ততদিন পর্যন্ত করতে থাকে যতদিন পর্যন্ত একটা মানুষের আর্থিক সম্পদ শেষের দিকে না যায়। আজকে আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করব। মূলত আমার মানসিক সমস্যায় চলাকালীন আমার আসলে অ্যাংজাইটি ছিল, তার পাশাপাশি আমার ওসিডিরও সমস্যা ছিল, আমার ফোবিয়াও ছিল, আমার প্যানিক অ্যাটাকও হতো। কিন্তু আমার এই সমস্যা চলাকালীন আমার কি কি ধরনের শারীরিক সমস্যা হতো, এমনকি এই শারীরিক সমস্যাগুলো আমার কিভাবে ঠিক হলো, আমি এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, কোনোরকম স্কিপ করবেন না। কারণ আমি দেখেছি অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে ভাইয়া, আপনি আপনার সমস্যাগুলো নিয়ে একটা ভিডিও বানান। যদিও আমার এই সমস্যাগুলো নিয়ে অলরেডি একটা ভিডিও আমি আপলোড দিয়েছি, কিন্তু আমি চাচ্ছি আপনাদের মাঝে আরও বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার করে বলার, যাতে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন। বা আসলে আমি যতটুকু জানি যে মানসিক সমস্যায় ধরেন যে অ্যাংজাইটি বলেন বা ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার যাই বলেন না কেন, এই সমস্যাগুলোতে যে শারীরিক সিমটমসগুলো হয় বা যে চিন্তাগুলো আসে বা যে ভয়গুলো কাজ করে, ম্যাক্সিমাম সব কিছু কিন্তু ধরনটা একই দিকের। যদিও হয়তো কারো ভয়ের লেভেলটা একটু বেশি থাকে, কারো কম। হয়তো কারো শারীরিক সমস্যা একটু বেশি হয় বা কারো কম, ঠিক আছে, কারো ওভার থিঙ্কিং বেশি হয় বা কারো নেগেটিভ চিন্তা বেশি আসে বা কারো কম। কিন্তু সমস্যাগুলোর কোয়ালিটি আমার মনে হয় কিছুটা শ্যাম টু শ্যাম একই রকমের। মানসিক সমস্যায় শারীরিক সিমটমসগুলো একই ধরনেরই হয়, কিন্তু হয়তো কারো বেশি থাকে, কারো একটু কম থাকে। তাই আমি আজকে আমার এই জার্নিতে আমার কি কি সমস্যা হতো, এমনকি এই সমস্যাগুলো হইলে আমার কিরকম অনুভূতি কাজ করতো, আমি কিরকম সিচুয়েশনগুলো ফিল করতাম, পুরো বিষয়গুলো আমি আপনাদের আজকে শোনাবো। তো আপনারা অবশ্যই শুনেন, এবং আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়, আমি এখান থেকে বার হওয়ার জন্য যা যা করেছি অবশ্যই আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। আসলে আমি কিন্তু একটা সময় একদম স্বাভাবিক ছিলাম। 2019 সালে আমি একদিন অজু করতে যাই। তো অজু করার জন্য আমি গলায় পানিটা যখন নিই, তো ওই সময় কেন জানি আমার এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে গলায় পানিটা নেওয়ার সাথে সাথে হঠাৎ কেন জানি আমার মনে হচ্ছিল যে গলায় আমার পানিটা আটকে গেছে, এবং সেই সাথে এত পরিমাণে আমার হার্টবিট বেড়ে গেছিল যে আমি নিঃশ্বাসটা যে নেব, সেই নিঃশ্বাসটা আমি নিতে পারছিলাম না। সেই সাথে আমার ব্লাড প্রেশার বা বিপি এত পরিমাণে বেড়ে যায়, বা আমার বুক ধড়ফড় এত পরিমাণে করতেছিল ওই সময়টাতে, আর এমন আমার শরীর কাঁপতেছিল বা হাত পা থরথর করে কাঁপতেছিল, মনে হচ্ছিল আমি মনে হয় এখনই মারা যাব। আমার শরীরে যে একটা ব্যালেন্স, সেটা আমার কন্ট্রোলে ছিল না। এই যে একটা সিচুয়েশন, আমার ওই সময় মনে হচ্ছিল কেন জানি আমি এখনই মারা যাব। আর এত পরিমাণে আমার কষ্ট হচ্ছিল ওই সময়। তো যখন আমার বুক ধড়ফড়টা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছিল, আমি সাথে সাথে একটা ইনডিভা ট্যাবলেট খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরও আমার এই শারীরিক সমস্যাটার কোনোভাবে নিয়ন্ত্রণে আসছিল না।
তো তখন আমি আমার আম্মুকে বলি বিষয়টা, তখন বাসা থেকে আমার আম্মু আসে বা আমার আশেপাশে একটা আমার মামি ছিল, উনি আসছিল। আসার পর আমাকে বলতেছে যে কিছু হবে না, অত অস্থির হইও না। কিন্তু আমি কেন জানি ওই সময় এতটাই অস্থির হয়ে গেছিলাম, আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমার সাথে হচ্ছিলটা কি। মূলত এখন আমি যেটা বুঝতে পারছি, ওই দিনের ওই সমস্যাটা ছিল আমার প্যানিক অ্যাটাক। তো আমাদের আশেপাশে এলাকায় একটা ডাক্তার ছিল, তো ওনাকে আমি কল করে ওনাকে আসতে বলি। তো উনি আসে আমার বিপিটা মেপে দেখে উনি আমাকে বলতেছিল যত টেনশন করার কিছু নাই, কিছু হবে না, তুমি রিল্যাক্স করে একটু শুয়ে থাকো, আর কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে, সমস্যার কিছু নাই, আর প্রেশারও বর্তমানে ঠিক আছে এখন। তো উনি কিন্তু আমাকে বিষয়টা স্বাভাবিকভাবেই বলছিল যে তেমন চিন্তার কোনো বিষয় নাই। কিন্তু আমার সাথে যে ওই দিনের ওই ঘটনাটা ঘটছে, আমি ওই বিষয়টাকে না কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছিলাম না। কেন আমার সাথে এমনটা হলো? এর আগে কখনো এরকম সিচুয়েশন, আমি কখনো এরকম পরিস্থিতিতে পড়ি নাই বা এরকম কোনো সমস্যা আমার কোনোদিন হয় নাই। কিন্তু হঠাৎ এরকম যে একটা সমস্যা আমার হইলো, এবং কি এখানে আমি এত পরিমাণে কষ্টটা পেয়েছিলাম যেটা আমি কাউকে বলে বুঝাইতে পারবো না। ওই দিনের ওই যে একটা ঘটনা, আমি ওই দিন ওই সমস্যাটা হওয়ার পর থেকে বিকালে আমি বাজারে গেছিলাম। তো বাজারে যাওয়ার সময় আমার মাথায় কেন জানি ওই একটাই চিন্তা আসতো যে আমার ওই তখন এই সমস্যাটা হঠাৎ করে কেন হলো। আমি ভালো একজন সুস্থ স্বাভাবিক মানুষ, হঠাৎ এরকম সিচুয়েশন আমার মধ্যে কাজ করলো, না জানি আমি এখন বাজারে এসেছি, বাজারেও যদি আবার এমনটা হয়। এই যে একটা ভুল চিন্তা আমার মাথার মধ্যে আসতে শুরু করলো, এখন ওদিন থেকে আমি যেখানেই যাচ্ছি, যে জায়গাতেই যাচ্ছি, কেন জানি আমার ওই চিন্তাটাই মাথার মধ্যে আসে। আমি বাড়ি থেকে অনেক দূরে এসেছি, এখানে আবার আমার এমন হবে না তো, আবার আমার মধ্যে ভূখ ধরফর বেড়ে যাবে না তো। এই যে একটা ভয় আমার মধ্যে ঢুকে গেল, কোনোভাবেই এই ভয়টা আর বের হচ্ছে না। আমি কন্টিনিউ এখন কি করে ধীরে 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 এই ভয়টা আমার মধ্যে এত পরিমাণে বাড়তে থাকে যে আমি দূরে যাওয়াটা আমার মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে, যে দূরে কোথাও গেলে মনে হয় আমার কিছু হয়ে যাবে, এরকম একটা চিন্তা আসা শুরু হয়। এবং কি আমি অতিরিক্ত বেশি পরিমাণ দূরে যাওয়াটা বন্ধ করে দেই। আমি যাইতাম বাসা থেকে 4 কিলো 5 কিলো বা 8-10 কিলো, প্রথম প্রথম যাইতাম, কিন্তু তো যখন ধীরে ধীরে আমার ভয়টা বারবার মাইন্ডে রিপিট হয়, এবং আমার মনে হয় যে ওই দিন এমন হয়েছে, তার মানে আবারও এমন হবে। এবং কি ওই দিন এমন হওয়া থেকে আমার বুক ধরফরানিটা কেন জানি কন্টিনিউ এটা বাড়তির দিকে থাকে। মানে হঠাৎ কোনো একটা চিন্তা আসলে অটোমেটিক্যালি বুকটা ধরফরটা আমার বেড়ে যেত, এবং আমার মনে হতো, আমার মনে হয় হার্টবিট বেড়ে যাচ্ছে বা আমার হার্টের কোনো সমস্যা হয়ে গেছে। তো আমি এভাবে কিছুদিন কন্টিনিউ বাইরে যাওয়াটা বন্ধ করে দেই। আমি বাইরে যাই না। আমি মনে করতাম যে আমি বাইরে গেলেই আমার কিছু হয়ে যাবে, বা মনে হয় আমার বাইরে যদি যাওয়ার পর আমার বুক ধড়ফড় বেড়ে যায় বা আমার হার্টের কোনো সমস্যা হয়, বা সেখানে যদি আমি মাথা ঘুরে পড়ে যাই, তো সেখানে যদি কোনো মানুষ না থাকে বা আশেপাশে কোনো মানুষ যদি আমাকে না নিয়ে আসে, বা আশেপাশে কোনো ডাক্তার না থাকে, আমাকে কেউ যদি হেল্প না করে, তাহলে আমার কি হবে? এই চিন্তাটা, এই ভুল ধারণাটা আমার মধ্যে তৈরি হয়ে যায়। তো আমি কি করি, তখন বাইরে যাওয়াটা মোটেও একদম বন্ধ করে দেই। কোনোভাবে কোথাও যাই না। আমি বাসায় থাকি, বাসা থেকে হয়তো রাস্তা দিকে একটু হাঁটি বা পাড়ার দোকানে যাই। তো মাঝে মাঝে সেখানে গেলেও বেশিক্ষণ আগের মতো থাকি না, তাড়াতাড়ি বাসার দিকে চলে আসতাম। তো ওইভাবে চলতে চলতে কিছুদিন, তো আমি আমাদের এলাকার একটা দোকানে গেছিলাম, আইপিএল খেলা হচ্ছিল সেই সময়, আইপিএল খেলা দেখার জন্য দোকানে গেছিলাম। ওখানে অনেক আমার বন্ধু বান্ধবরাও ছিল। তো সেই জায়গায় বসে আমি দেখতেছি। তো আর হঠাৎ কেন জানি আমার ওই সময় খেলাটা দেখতে দিতে মাথা হঠাৎ এমন একটা ঘুরানি দিয়ে উঠলো যে মনে হচ্ছে পুরো পৃথিবীটা ঘুরতেছে। আর আমি এতটাই ভয় পেয়ে যাই যে ওই মাথা ঘোরা থেকে আমি মনে হচ্ছে যে আমি এখনই পড়ে যাচ্ছি। কোনোভাবে ওখানে আমি একটা ফ্রেন্ডকে, আমার বন্ধুকে বলি, আমাকে একটু ধরো, আমাকে একটু বাসায় নিয়ে চলো। তো আমি ওই সময় আমার ওই বন্ধুগুলো আমাকে বাসায় নিয়ে আসে, বাসায় আনার পর আমি শুয়ে পড়ি। আর যদিও ওই সময় রাত 9:30 না 10টা বেজেছিল, তো বাসায় এসে আমি শুয়ে যাই। শুয়ে যাওয়ার পর আমার বাসায় কিছু ওষুধ ছিল, গ্যাসের ওষুধ ছিল, আর সেই সাথে আমি একটা ইন্ডিবাটেনও খেয়ে নিয়েছিলাম। তো ওই দিন আমি তারপর ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে সকালে উঠার পর আমার ওই এখন চিন্তা আসে ওই মাথা ঘোরাটা নিয়েই। যেই আমার ঘুম ভাঙছে, আমার মাথায় প্রথম ওই চিন্তাটা এসেছিল যে কালকে এমন মাথাটা হঠাৎ করে কেন ঘুরলো, এমনকি এই মাথাটা কালকে ঘুরে উঠছে, এবং কি আমার মনে হচ্ছিল আমি যে হেঁটে আসছিলাম, আমার মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন কেমন যেন টলমলো করতেছে, আমি মনে হয় হাঁটতে পারতেছি না, পৃথিবীটা মনে হয় উল্টে যাচ্ছে বা আমি মনে হয় উল্টে পড়ে যাচ্ছি, এরকম একটা অনুভূতি আমার মধ্যে কাজ করতেছিল। তো ওই বিষয়টা মাথায় জানি কেন সেট হয়ে গেছে এখন আবার। আমি ঘুম থেকে উঠে দেখি যে বাস্তবে আমার মাথাটা কেমন জানি টলমলো করতেছে, এখন আমি হাঁটতে গেলে মনে হচ্ছে আমি পড়ে যাবো। এই যে একটা ব্যালেন্সিং প্রবলেম এখন শুরু হলো এই মাথা ঘোরাটা নিয়ে। প্রথমে কিছুদিন যন্ত্রণা পাইলাম আমি হার্টবিট নিয়ে, আমার হার্টের সমস্যা নিয়ে, এখন সেই সাথে অ্যাড হইলো আমার কি মাথা ঘোরা।
বা হাঁটতে চলতে সবসময় মনে হচ্ছে যে আমি মাথা টলমলো টলমলো করতেছে, আমি পড়ে যাবো এমন একটা অনুভূতি আমার কাজ করতেছে। এখন আমি বাইরে কোথাও যাইতে পারি না, কোথাও ঘুরতে পারি না, আমি হাঁটতে গেলে মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে মানুষ আমাকে দেখতেছে, আমি ঠিকমতো হাঁটতে পারছি না। এমনকি আমি যদি বাজারে যাই, এখন বাজারে গেলে আমার মনে হচ্ছে যে আমি বাজারে ঠিকভাবে হাঁটতে পারছি না, আমি মনে হয় একদিকে পড়ে যাচ্ছি, আমার ব্যালেন্স কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এই যে শুরু হলো একটা আবার আরেকটা নতুন ভয়। এখন কি হচ্ছে, আমি যখনই বাড়ি থেকে বের হচ্ছি তখনই আমার এই সমস্যাগুলো অটোমেটিক্যালি দেখা দিচ্ছে। তো আমি এখন বুঝতে পারছি না যে আমার এই সমস্যাগুলো কি কি জন্য হচ্ছে। আমি জানি না যে এটা একটা মানসিক সমস্যা বা এটা অ্যাংজাইটি বা আমার এটা ওসিডির জন্য হচ্ছে, এটা ফোবিয়া বা প্যানিক অ্যাটাকের জন্য হচ্ছে, এগুলো আমি কিন্তু জানতাম না। আমি ভাবতেছি যে হঠাৎ কি এমন হইলো আমি এখন বাসা থেকে বের হতে পারছি না। আমি যদি বের হচ্ছিও তো আমার সেই সাথে সাথে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হচ্ছে। তো আমি এখন মাঝে মাঝে এই বিষয়টা হাইড করে রাখতাম, বাসায় ফ্যামিলি কাউকে বলতাম না। তো আমি যদি কোথাও যেতাম তো একজনকে সাথে নিয়ে যেতাম আমার সাথে, আমার এলাকার কোনো বন্ধু হোক বা আমার রিলেটেড কোনো ফ্রেন্ড সার্কেল বা আমার আত্মীয়তার মধ্যে কেউ হলেও আমি কাউকে সাথে নিয়ে যাইতাম। যদি আমার একটা বাইক ছিল, যদি বাজারে যাওয়ার লাগতো বা বাসা থেকে দূরে কোথাও যাইতাম, তাহলে একজনকে সাথে নিয়ে যাইতাম। আমি মনে করতাম সে আমার সাথে গেলে আমার একটা সাপোর্ট থাকে বা আমার যদি কোনো সমস্যা হয় সে আমাকে সেখান থেকে নিয়ে আসতে পারবে। এই যে একটা অন্যের প্রতি ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডসি একটা যে প্রবলেম আমার মধ্যে তৈরি হলো, এখন আমি যদি কোথাও যাই, যদি একজনকে সাথে নিয়ে না যাই, তো সেটা আরেকটা সমস্যা ঝামেলা আমার মধ্যে শুরু হয়ে গেল। সেই সাথে কিছুদিন আমি এভাবে চলতে চলতে আমার আরেকটা খারাপ অভ্যাস তৈরি হয়ে গেল কি, আমি কোথাও গেলে আমাকে এই সময় ইন্ডেভার একটা ওষুধ আমি সেটা সাথে নিয়ে যাইতাম। আমি মনে করতাম যে যদি সমস্যা হবে বা সমস্যা হয় তাহলে আমি এই ওষুধটা খেয়ে নেব, সেই সাথে কিছু গ্যাসের ওষুধ আমি সাথে নিয়ে চলতাম। আসলে আমি বুঝতাম না যে আসলে আমি করতেছিটা কি। এমন একটা সিচুয়েশনে আমি ফেস করছিলাম যে আসলে মানুষকে যে বলবো, বলে যে কাউকে বোঝাবো, এটা বিশ্বাস করার মতো ক্ষমতা আমার ছিল না। তো আমি কিছুদিন এখন এভাবে চলতাম যে কাউকে সাথে নিয়ে যাইতাম, নয়তো ওষুধ সাথে নিয়ে রাখতাম। আমি মনে করতাম দূরে কোথাও গেলে কাউকে সাথে নিয়ে গেলে সে আমাকে হেল্প করবে, বা যদি সমস্যা হয় আমার সাথে মেডিসিন রয়েছে, আমি সেটা সাথে সাথে খেয়ে নেব। এই যে একটা প্রবণতা আমার মধ্যে তৈরি হলো, কন্টিনিউ 2 বছর আমার এটা কন্টিনিউ চললো। আমার সব থেকে বড় প্রবলেম প্রথমের দিকে ছিল বুক ধরফর, এই বুক ধরফর থেকে শুরু হলো মাথা ঘোরা। এইটা 2 বছর চলার পর আবার কিছুদিন তখন আমি দেখি যে আমার কেন জানি একটা ব্যাড হ্যাবিটস তৈরি হয়ে যাচ্ছে, আমি একই কাজ বারবার করা শুরু করে দেই। ধরেন যে আমি হাত ধুতে গেলে বারবার আমি হাত ধুই, আমার মনে হয় যে হাত ধোয়ার পর আরেকবার যদি আমি পানিটা হাতে না নেই তাহলে আমার ফ্যামিলির কারো কোনো একটা খারাপ কিছু হয়ে যাবে, বা আমার সাথে খারাপ কিছু ঘটনা ঘটে যাবে, বা আমার কোনো একটা বিপদ হবে, বা আমার হাতে কোনো একটা নোংরা লেগে যাবে। এমন কিছু কিছু চিন্তা অ্যাড হতো যে চিন্তাগুলোর জন্য আমাকে বারবার হাতের মধ্যে পানিটা নেওয়ার লাগতো। গোসল করতে গেলে এমন বাজে বাজে এমন কিছু চিন্তা আসতো যে মনে হতো যে আরেক বালতি পানি যদি আমি গায়ে না দে তাহলে মনে হয় আমার কোনো একটা বিপদ হয়ে যাবে, বা আমার গায়ে মনে হয় বাজে কোনো নোংরা লেগে থেকে যাবে। এই চিন্তাগুলো বারবার আসতো। এমনকি আমি বারবার একই জিনিস চেক করতাম, ঘরের দরজা ঠিক মতো লক করেছি কিনা এটা চেক করতাম, আর ঘরের বিছানার নিচে কিছু রয়েছে নাকি এগুলো চেক করতাম। এটাকে মূলত যেটাকে ওসিডি বলা হয়, তো আমার মধ্যে এই সমস্যাটাও শুরু হয়ে গেল। তো এটা কিছুদিন চলতে চলতে এভাবে সম্পূর্ণ সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে অ্যাড হচ্ছে। একটা থেকে শুরু করে মোটামুটি 7-8টা সমস্যা অলরেডি আমার অ্যাড হয়ে গেছে। এরপরে শুরু হলো আমার গ্যাস অ্যাসিডিটি সমস্যা। আসলে এই গ্যাস অ্যাসিডিটি আমাকে এতটাই কষ্ট দিয়েছে যে আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম এই গ্যাসের জন্য। আমার কোনো কিছু খাইলেই আমার গ্যাস অটোমেটিক্যালি বেড়ে যেত, বুকে মনে হয় চাপ ধরে থাকতো, খাবার মনে হয় উপরে উঠে আসতো, ঘন ঘন ঢেকুর আসতো। তারপর সেই সাথে সব থেকে বেশি যেটা সমস্যা হতো যে মাঝে মাঝে আমার ঢেকুর আটকে যেত, মানে গ্যাসটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যেত, বা আমার মনে হতো যে আমি মনে হয় ঠিক মতো খাবারটা হজম হচ্ছে না, বা আমি ঠিক মতো নিঃশ্বাসটা নিতে পারছি না, এরকম অস্থির লাগতো। এবং অনেক দিন ধরে আমি গ্যাসের মেডিসিন খেয়েছি কিন্তু কোনোভাবে এই গ্যাসের সমস্যাটা ঠিক হয় নাই। তো অনেক ডাক্তারও আমি দেখিয়েছিলাম এই গ্যাসের জন্য। এখন কেন জানি একটা মৃত্যু ভয় অটোমেটিক্যালি চলে আসলো। সব থেকে আমি যে কষ্টটা বেশি পেয়েছি এই মানসিক সমস্যায়, এই মৃত্যু ভয় থেকে এত পরিমাণ আমাকে ভয় দেখিয়েছে এই মৃত্যু ভয়, যে কোনো মানুষের মৃত্যুর খবর শুনলেই আমার এমন পরিমাণে প্যালপিটেশন বেড়ে যেত, এত পরিমাণে আমি প্যানিক হয়ে যেতাম যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কোনো মানুষ মারা গেলে সেই নিউজটা আমি শুনতে পারতাম না।
যদি কোনো মানুষ মারা যেত সেটা যদি শুনেও থাকতাম, তো আমার মাথায় সর্বপ্রথম একটা চিন্তা আসতো, সে মানুষটা কিভাবে মারা গেছে, কি হয়েছিল। যদি কেউ বলে তার হার্ট অ্যাটাকে মারা গেছে, বা তার কোনো সমস্যা ছিল না, সে হঠাৎ মারা গেছে, বা সে ব্রেন স্ট্রোক করে মারা গেছে, তো আমার এখন চিন্তা আসতো আমারও মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে, বা আমারও মনে হয় মাথায় কোনো সমস্যা হয়ে যাবে। মানুষ কোনো কারণ ছাড়াই মারা যায়। এই এমন একটা ভুল চিন্তা আমার মাথায় অ্যাড হলো যে এখন এই মৃত্যু ভয়টা কোনোভাবেই আমার মন থেকে যাচ্ছে না। যে মানুষটা, আমি একটা শত শত মানুষ মারা গেছে আমি দেখতে গেছি, আমার সামনে কত বড় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, কত বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, কিন্তু যে মানুষটা আমার শরীর এক ফোঁটা কাঁপে নাই, আর সামান্য একটা কথা থেকে বা একটা নিউজ থেকে আমার শরীর অটোমেটিক্যালি কাঁপা শুরু করে দেয়, যেটা আমি নিজেকেও বিশ্বাস করতে পারছিলাম না। এই মৃত্যু ভয়টা আমার কন্টিনিউ একটা বছর এত পরিমাণে আমাকে কষ্ট দিছে যে আমার এমন একটা পরিস্থিতিতে আমি চলে গেছিলাম যে কাক ডাকলেও আমি মনে করতাম আমার মনে হয় কোনো একটা বিপদ হয়ে যাবে, বা আমার আত্মীয়র মধ্যে মনে হয় কারো কোনো একটা অঘটন ঘটে যাবে। যে কাক এর আগে 1000 বার আমার কাছে ডেকেছে, আমি সেই কাকের শব্দ শুনেছি, কিন্তু আমার কখনো কোনো কিছু মনে হয় নাই। কিন্তু এখনো সেই কাক ডাকতেছে, কিন্তু সেই কাকের শব্দ হাজার হাজার শত মানুষ শুনতেছে আমি ছাড়া। কিন্তু কেন জানি আমারই মনে হচ্ছে বিপদটা শুধু আমারই হবে। সেই সাথে আমার যদি কোনো কুকুর কান্না করতো, আমার মনে হতো হ্যাঁ, এই মনে হয় আমার কোনো একটা ঘটনা ঘটে যাবে। এই কুকুর কান্না করতেছে মানে কুকুর কান্না করা হচ্ছে একটা অলক্ষণ। এই কুকুর কান্না করলে মানুষের বিপদ ঘটে, সেই বিপদটা আমার সাথেই ঘটবে। যদি বিড়াল কান্না করতো, শ্যাম কাহিনীটাই ঘটতো। আমি মনে করতাম হ্যাঁ, এই বিড়াল কান্না করাটা অশুভ, মনে হয় আমার এখনই কিছু একটা হবে, বা আমার আত্মীয়র মধ্যে কারো কোনো ধরনের বিপদ বা কোনো ক্ষতি হয়ে যাবে। যদি কোনো অ্যাম্বুলেন্সের শব্দ শুনতাম, কোনো সাইরেন শুনতাম, তো আমার এতটাই প্যানিক আমার মধ্যে কাজ করতো যে সেই সাথে সাথে আমার বুক ধড়ফড় বেড়ে যেত, আমার মাথা টলমলো করতো, আমার ব্লাড প্রেশার বেড়ে যেত, আমি অস্থির হয়ে যেতাম। আমি শুধু মনে করতাম যে কিভাবে এটা কমবে, এটা কমানোর জন্য যা যা করা লাগতো আমি সেটাই করতাম, কিন্তু কোনোভাবে কমতো না। যখন কন্টিনিউ আমার মধ্যে এটা কাজ করতে হয়ে চলতে থাকতো, তখন আমি আসলে নিজেকে আর সহ্য করতে পারতাম না। আমি ভাবতেছি যে আমার কি হয়ে গেল, এবং কি আমি আর এটা সহ্য করতে পারছি না। তখন আমি ডাক্তার দেখাই, আমি একটা মেডিসিন ডাক্তার দেখাই আগে হার্টের। আমাদের এখানে একটা সিটি রয়েছে যে শহরে এক ডাক্তার বসে, তো উনি একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার। তো ওনার কাছে আমি যাই, ওনার কাছে যাওয়ার পর উনি আমাকে ইসিজি রিপোর্ট করার জন্য উনি আমাকে বলে যে এই টেস্টটা করো, রক্তের ব্লাড প্রেশার ব্লাডের একটা টেস্ট দিয়েছিল, তারপর উনি আমার বিপিটা দেখছিল যে বিপিটা কিছুটা বেশি আছে। তো উনি আমাকে কয়টা টেস্ট দেয়, আমি ওই টেস্টগুলো করি। ইসিজি সব রিপোর্ট টেস্ট করার পরে আমি ওনাকে কাগজপাতিগুলো যখন দেখাই, তো উনি আমাকে বলে তোমার তো সবকিছু নর্মাল, তোর তো কোনো সমস্যা নাই। আমাকে ডাক্তার বলতেছে সবকিছু নর্মাল, কিন্তু আমার ওই সময়ও বুক ধড়ফড় করতেছে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, আমার অস্থির লাগছে। কিন্তু উনি আমাকে বলতেছে তোমার কোনো সমস্যা নাই, তুমি টেনশন করবে না। উনি আমাকে কিছু মেডিসিন দিয়েছিল, সেই মেডিসিনগুলো বলতেছিল যে এগুলো কিছুদিন খাও, আবার 1 মাস পর আসবা। কিন্তু আমি মেডিসিন যতই খাচ্ছি, আমার কোনোভাবেই এই সমস্যাগুলো কমছে না, এবং কি আমার 1% শারীরিক সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসছে না। তো আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি যে ইসিজিটা করেছি সেই মেশিনটা মনে হয় ভুল, সে আমার সমস্যাটা ধরতে পারে নাই, বা আমার সমস্যাগুলো সে মনে হয় ভালোভাবে বুঝতে পারে নাই। তো আমি কি করি, কিছুদিন পর আবার ইসিজি করতে যাই। আমি আবার ইসিজি করি, আবার ব্লাড টেস্ট করি, বিভিন্ন ধরনের আরও রিপোর্ট করি। এগুলো করার পরও আমার কেন জানি মনে হচ্ছে যে আমার সমস্যাগুলো কেন জানি ঠিক হচ্ছে না। আমি রিপোর্টগুলো করার পর ডাক্তার আবার আমাকে বলে যে তোমার কোনো সমস্যা নাই, সবকিছু তোমার নর্মাল। এভাবে আমি 5 থেকে 6 বার ইসিজি করেছিলাম, 5-6টা ইসিজি রিপোর্টই আমার নর্মাল এসেছিল। তারপরেও আমি নিজেকে বুঝাইতে পারতেছিলাম না যে বাস্তবে আমার ঠিকই কোনো সমস্যা নেই। তো এভাবে আমার কিছুদিন চলে, যখন দেখি যে না আমার কোনোভাবে বুক ধড়ফড় কমছে না, শারীরিক সমস্যাগুলো কমতেছে না, তো আমি একটা নিউরোলজি ডাক্তারকে দেখাই। তারপর ঠিক আছে, আমি যখন নিউরোলজি ডাক্তারের কাছে যাই, আমি বিষয়গুলো তাকে খুব ভালোভাবে বলি। তিনি বলার পর তিনি বলে, তাকে আমার ওই নিউরোলজি ডাক্তারের কাছে গেছিলাম, সব থেকে বড় সমস্যা ছিল আমার মাথা ঘোরা নিয়ে, মাথা টলমলো করা, এই বিষয়টা সব থেকে বেশি কষ্ট দিচ্ছিল। আমি ওই বিষয়টা নিয়ে গেছিলাম নিউরোলজি ডাক্তারের কাছে। আমি মনে করছিলাম যে আমার মাথায় মনে হয় ব্রেনের কোনো সমস্যা হয়ে গেছে, বা মাথায় বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে। তো আমি ওনার কাছ থেকে যাওয়ার পর উনি আমাকে টেস্ট করাতে বলে, আমি সেই সাথে সিটি স্ক্যান করি, বিভিন্ন ধরনের আরও কয়েকটা টেস্ট করি। এগুলো করার পর উনি আমাকে এই রিপোর্টগুলো দেখার পরে বলে যে দেখো বাবা, তোমার বাস্তবে কোনো সমস্যা নাই, তোমার মাথায় কোনো সমস্যা হয় নাই, আর তোমার যেটা সমস্যা হচ্ছে এটা টেনশনের জন্য হচ্ছে, দুশ্চিন্তার জন্য হচ্ছে। তুমি অত টেনশন করবে না, এটা ঠিক হয়ে যাবে, তুমি ঘুমাও, ঠিক মতো ঘুমাও। উনি আমাকে কিছু ঘুমের মেডিসিন দেয়, সেই সাথে কিছু ওষুধ দেয় আরও।
তো ওষুধগুলো খাই আমি, বাসায় খাওয়ার পর 2-3 দিন ওষুধগুলো কন্টিনিউ খাই। তো কেন জানি আমার মনে হচ্ছিল ওষুধগুলো খাইলে আমার সমস্যাগুলো আরো বেশি পরিমাণে বেড়ে যাচ্ছিল। তো তখন আমি ওষুধগুলো খাওয়া বন্ধ করে দেই। যখন দেখতেছি আমি এতগুলো রিপোর্ট করলাম, এতগুলো টেস্ট করলাম, তো কোনো রিপোর্টে টেস্টের মধ্যে কোনো ধরা পড়ছে না যে বাস্তবে আমার কোনো রোগ হয়েছে। তো আমার হয়েছেটা কি? আমি এখন এটাই খুঁজে পাচ্ছি না যে আমার বাস্তবে হয়েছেটা কি? তখন আমি কি করি, অনলাইনে এই বিষয়গুলো নিয়ে সার্চ করা শুরু করি। আমি অনলাইনে ইউটিউবে সার্চ করি, সার্চ করার পর দেখি যে এই সমস্যাগুলো আমি দেখি কয়েকটা ভিডিওর সাথে আমার মিলে যায়। তো মূলত সেই সময় প্রবণ সার ইনসাইড কেয়ার নামে একটা চ্যানেল ছিল, উনার ভিডিওগুলো আমার সামনে এসেছিল। তো উনার ওই ভিডিওগুলো আমি মাঝে মাঝে কয়েকটা দেখতেছিলাম সেই সময়। দেখার পর আমার কেন জানি মনে হচ্ছিল যে ওনার ওই সমস্যাগুলোর সাথে আমার কিছুটা মিল আছে, কিন্তু আমি জানতাম না যে মানসিক সমস্যা আমার বাস্তবে ওই সময় আমি জানতাম না। আর অ্যাংজাইটি বা ওসিডি ফোবিয়া এগুলো কি, এটার এই সমস্যাগুলো সম্পর্কে কোনো ধারণা আমার ওই সময় ছিল না। তো আমি ওনার ভিডিওগুলো কন্টিনিউ তখন দেখা শুরু করি। দেখতে দেখতে মাঝখানে কিছুদিন পর একটা রিকভারি স্টোরি দেয় একটা মেয়ে। তো ওনার চ্যানেলে একটা রিকভারি স্টোরি ওই মেয়েটা যেদিন দেয়, তো ওই মেয়েটা ওর সমস্যাগুলো তখন ওনার রিকভারি স্টোরিতে বলছিল। তো ওনার রিকভারি স্টোরির কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল ওর যতগুলো সমস্যা হয়েছিল সেম সমস্যাগুলো আমার সাথেই হচ্ছে। তো ওই দিন আমি বুঝতে পারি যে এটা একটা মানসিক সমস্যা, যেটাকে অ্যাংজাইটি বলে বা ওসিডি ফোবিয়া বা প্যানিক অ্যাটাক বলে। তো তখন থেকে আমি তার ভিডিওগুলো কন্টিনিউ টানা 6 মাস থেকে 1টা বছর আমি দেখি। এমনকি ওনার ভিডিওতে উনি যে কথাগুলো বলেন তা আমি কন্টিনিউ চেষ্টা করতাম সেই কথাগুলো মেনে চলার। কিন্তু আসলে আমি এটা জানতাম না যে শুধু ভিডিও দেখে যে এখান থেকে ভালো হওয়া যায় না। এটা বাস্তব যে ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই একটা মানুষের গাইড বা একটা কারো সাপোর্ট দরকার, যিনি এই সমস্যাগুলো সম্পর্কে অভিজ্ঞতা যার রয়েছে। তো তখন 1টা বছর আমি অনেক চেষ্টা করি, অনেক ট্রাই করি নিজে নিজে এখান থেকে ভালো হওয়ার। কন্টিনিউ তার ভিডিওগুলো আমি দেখতাম এবং কি অনেক রিকভারি স্টোরি, রিকভারি জার্নি, এগুলো আমি অনেক মানুষের কাছ থেকে শুনেছি। সেই সাথে আরও অনেক কয়েকজন ওই সময় এই সমস্যাগুলো নিয়ে ভিডিও বানাতো, তাদের ভিডিওগুলো আমি দেখতাম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল আমি 1টা বছর ট্রাই করার পরও আমার 1% সমস্যাগুলো কম ছিল না। তো কিছুদিন পর আমি ওই স্যারের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ওনার সাথে আমি কথা বলি। তো ওনার সাথে কথা বলার পরে উনি আমাকে বলে যে, "দেখো, তোমার এটা সম্পূর্ণটা একটা মানসিক সমস্যা। এটা অন্য কোনো না। তুমি যদি আমার কাছ থেকে কাউন্সেলিং নাও।" তো উনি আমাকে একটা টাইম দিয়েছিল। তো ওই সময় বলছিল যে, "তুমি এই সময় আমার সাথে কথা বলো, যোগাযোগ করিও। আর আমি অবশ্যই তোমাকে দেখব।" তো ওই স্যারের সাথে আমি আলোচনা করি, উনাকে দেখাই। উনাকে দেখার পর উনি আমাকে যে সাজেশনগুলো দিয়েছিল, উনি আমাকে এখান থেকে ভালো হওয়ার জন্য যে সলিউশনগুলো দিয়েছিল, তো উনি আমাকে বলেছিল যে এই সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য মূলত আসলে অন্য তেমন কিছু করতে হয় না। যেটা মূলত করতে হয় তা হচ্ছে চিন্তা ভাবনার পরিবর্তন। তোমার মধ্যে যে একটা ভুল ধারণার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তোমাকে মূলত ১ম এ এটা ভাঙতে হবে। এবং কি সেই সাথে উনি আমাকে অনেক কিছু বিষয় বুঝিয়ে বলে, যেগুলো আসলে আমি একটা ভিডিওতে আমি বলতে পারব না। তো অবশ্যই আমি নেক্সট এই সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য যা যা করা দরকার এই বিষয় নিয়ে সেকেন্ড একটা পার্ট আমি বানাবো। আর তো কথা হচ্ছে যে উনি আমাকে বলেছিল যে, "দেখো, তোমার এই সমস্যাগুলো হচ্ছে তোমার চিন্তা ভাবনার জন্য, তোমার ভয়ের জন্য, অন্য কোনো কারণে না।" উনি আমাকে কিছু গাইডলাইন দেয় এবং সেই সাথে কিছু এক্সারসাইজ, মেডিটেশন এগুলো করতে বলে। তো উনি খুব ভালো মানুষ। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যত ডাক্তার এই চিকিৎসা করে, আমার জানার মতে উনি খুব ভালো মানুষ। উনি আমাকে এতটা হেল্প করেছেন যে আমি বলে বুঝাইতে পারব না। তো উনার গাইডলাইনগুলো নিয়ে আমি কন্টিনিউ তখন চলতে থাকি। তো ম্যাক্সিমাম ২ মাস, ২.৫ মাস আমি তার সাথে কন্ট্যাক্টে ছিলাম। তিনি আমাকে ২.৫ মাসে আমি তার কাছ থেকে ৪টা থেকে ৫টা কাউন্সেলিং নিছিলাম। তো কাউন্সেলিংগুলো নেওয়ার পর মোটামুটি দেখতেছি আমার কিছুটা উন্নতি হচ্ছে। মনের মধ্যে কিছুটা কনফিডেন্স আমার কাজ করে। তো তখন আমি কন্টিনিউ, উনি আমাকে বলছিল যে, "তোমার যতই সমস্যা হোক, কষ্ট হোক, তুমি প্রতিটা জায়গায় যাবা। যে জায়গাগুলোতে গেলে ভয় হয়, যে জায়গাগুলোতে গেলে তোমার খারাপ লাগে, যে জায়গাগুলোতে গেলে সমস্যা হয় বা যে বিষয়গুলো তোমাকে কষ্ট দেয়, সেগুলোর সাথে ফেস করা।" তো মূলত আমি তখন তার কথা শুনে কন্টিনিউ প্রতিটা জায়গায় যাওয়া শুরু করি। আমি বাসা থেকে দূরে যাইতে পারতাম না। সবথেকে বড় সমস্যা হতো আমার এটা, যে আমি কোথাও যাইতে পারতাম না। এক কথায় আমি বাসা থেকে বাইরে কোথাও যাইতেই পারতাম না। তো মূলত প্রথমত আমি এই বাইরে যাওয়াটা স্টার্ট করি। ১ম আমি যখন ১ম দিন আমি বাসা থেকে ১ কিলোমিটার দূরে গেছিলাম। তো ওই দিন আমার এমন একটা সিচুয়েশন আমি ফেস করেছিলাম, যেটা আমি কাউকে বলে বুঝাইতে পারবো না। এমন পরিমাণে আমার হাত পা কাঁপতেছিল, সেই সাথে বুক ধড়ফড় করতেছিল। শরীরে মনে হয় 1% ও কোনো শক্তি নেই। আমার মনে হচ্ছিল যে আমি ব্যালেন্সের বাইরে চলে যাচ্ছি। তবুও আমি ওইদিন ওই জায়গায় গিয়ে ১০ মিনিট ছিলাম। আমার এটা একটা অভিজ্ঞতা যে ১০ মিনিট আমি ওইদিন ওই জায়গায় থাকার পর বাসায় এসেছিলাম। এসে আমি খাতায় সুন্দরভাবে নোট করে রেখেছিলাম যে আজকে আমি এই জায়গায় গিয়ে আমার এই সমস্যাগুলো হয়েছিল। তো নেক্সট আরেকদিন সেই জায়গায় যে আমি যাবো, সেই শক্তিটা, সেই সাহসটা আমার মধ্যে ছিল না।
আমি মনে করতাম যদি আজকে আমি আবার যাই তাহলে আমার আজকে কিছু হয়ে যাবে। আবার আমি সেই চেষ্টাটা ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পর আমি আবার সেই স্যারকে কল করি যে, স্যার এরকম সমস্যা হচ্ছে, আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। উনি আমাকে একটা কথা বলছিল, দেখো ভেঙে পড়বা না, অস্থির হওয়া যাবে না, একদিনে সম্ভব না। তুমি কন্টিনিউ চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই একদিন হবেই। তুমি পারবা, তুমি চালিয়ে যাও, যতই কষ্ট হোক, কোনোভাবে বাসায় বসে থাকবা না। আর প্রতিটা ভয়ের কাছাকাছি ফেস করতেই হবে, তুমি ফেস করো। তো উনি আমাকে যে সাপোর্টগুলো দিয়েছিলেন সেটা আসলে আমি তাকে বলে বোঝাইতে পারবো না যে উনি আমাকে কতটা সাপোর্ট দিয়েছিলেন। তো আসলে আমি তখন নেক্সট আরেকদিন যাওয়া শুরু করি সেই দূরে। আমি এদিন 1 কিলোমিটার জায়গায় 2 কিলোমিটার চলে যাই। আমি গিয়ে সেখানে আমি মনে করছিলাম আজকে আধা ঘন্টা থাকবো। তো আধা ঘন্টা থাকবো তো দূরের কথা, সেই জায়গায় গিয়ে আমি আর সেদিন 10 মিনিটও থাকতে পারি নাই। এত পরিমাণে আমার ভয় কাজ করতেছিল, আমার কেন জানি মনে হচ্ছিল আমি এখানে পড়ে যাব, মনে হয় আমার এখানে কিছু একটা হয়ে যাবে। এত পরিমাণে হার্টবিট বেড়ে যাচ্ছিল, শরীর কাঁপতেছিল, যার জন্য আমি বেশিক্ষণ সেখানে থাকতে পারি নাই। আমি প্রথম দিন তো 10 মিনিট ছিলাম, সেদিন 10 মিনিটও পারি নাই। আমি দৌড়ায়ে তাড়াহুড়ো করে বাসা থেকে চলে এসেছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। এইভাবে কন্টিনিউ যাইতেছি, ফেলিয়ার হইতেছি, আমার হচ্ছে না, পারছি না, কোনোভাবে সমস্যাগুলো ঠিক হচ্ছে না। কিন্তু আমি কোনোভাবেই হাল ছাড়ি নাই। যখন উনি আমাকে একটা কথা বলেছিল যে, দেখো তোমার সমস্যাগুলো ঠিক তখনই হবে যতদিন না তুমি সেই সমস্যাগুলোর সাথে ফেস করবা। তাই ভয় না পেয়ে যতই সমস্যা হোক, প্রবলেমগুলোর সাথে ফেস করতে থাকো। সেটা তোমার কতদিনে ভালো হবে কি হবে না, তোমার এদিকে কোনো ফোকাস দেওয়া যাবে না। সর্বপ্রথম তুমি এই বিষয়টার দিকে ফোকাস দেওয়া বন্ধ করে দাও যে তুমি ভালো হচ্ছ কি হচ্ছ না, কোনোভাবে এটা দিকে ফোকাস দেবা না। তোমার দৈনন্দিন যে এটা একটা রুটিন আমি তোমাকে করে দিয়েছি, তুমি সেটা কন্টিনিউ ফলো করো। ভালো হওয়ার চেষ্টাটা তুমি সর্বপ্রথম ছেড়ে দাও। তো আমি কন্টিনিউ তার কথা মতো আবার চেষ্টা চালিয়ে যাই, কিন্তু আমি দেখতেছি কোনোভাবে আমার দ্বারা হচ্ছেই না। আমার কেন জানি মনে হচ্ছে আমার 1% কনফিডেন্স লেভেল বাড়ছে না, আমার মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে না। কিন্তু আমি হাল ছাড়ি নাই, কিন্তু আমি পারছি না, আবার চেষ্টা করতেছি, পারতেছি না, আবার চেষ্টা করতেছি। কোনো মানুষ মারা গেলে আমি সেই খবর শুনে যেখানে প্যানিক হয়ে যাচ্ছি, আমি দেখতে তো যাইতে পারতেছি না, বা আমি তো সেই মানুষ মারা গেলে তার কাছে যাচ্ছিই না, কিন্তু তার কথা শোনা মাত্রই আমার মধ্যে এমন পরিমাণে প্যানিক তৈরি হয়ে যাচ্ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছিলাম না। তো সেই জায়গায় আমি নিজেকে কিভাবে এই সমস্যাগুলো থেকে বার করব, আমার মনে কোনো সাহসই ছিল না। তো উনি আমাকে অনেক বুঝিয়েছে, অনেকবার বলিয়েছে, না দেখো এভাবে এভাবে করলে হবে না, তুমি চেষ্টা চালিয়ে যাও, দেখবে একদিন হয়ে যাবে। তো তার কথাগুলো আমার মনের মাঝে এমন একটা জেদ তৈরি করে ফেলে একদিন, যে আমি একদিন এমন একটা জেদ নিজের প্রতি তৈরি করে ফেলেছিলাম যে আমি ভেবেছিলাম যে যা আবার হয়ে যাবে। আর না, অনেক হয়েছে। গত 4টা বছর আমি এই সমস্যার মধ্যে রয়েছি, আমি প্রতিদিন ভয় পেয়েছি, প্রতিদিন আমার সমস্যা হয়েছে, কিন্তু আমি তো বেঁচে আছি এখনো। আর না, আজ থেকে আমি নিজের প্রতি একটা প্রতিজ্ঞা করে নিলাম যে না, যা হবে হবে। আজ থেকে আমি প্রতিটা জায়গায় যাব, প্রতিটা সমস্যার সাথে ফেস করব, প্রতিটা সমস্যা হইলে প্রতিটা সমস্যাকে আমি মেনে নেব। এবং কি যদি কোনো মানুষ মারা যায়, সেই নিউজগুলো শুনি, সেটাকে আমি শোনার স্বাভাবিক থাকার চেষ্টা করব, এবং কি আমি দেখতে যাব। যখন আমি নিজের প্রতি এরকম একটা প্রতিজ্ঞা করি, তখন আমি আসলে কষ্ট প্রথমে আমার অনেক হয়েছিল, কিন্তু কোনোভাবে আমি হাল ছাড়ি নাই। তো কন্টিনিউ আমি চালিয়ে যেতাম সেই সাথে কন্টিনিউ এক্সারসাইজ, মেডিটেশন কন্টিনিউ চালিয়ে যেতাম, এবং কি যেখানেই সমস্যা হতো সেখানে আমি সর্বপ্রথম যেতাম। আমার এখান থেকে 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস কোনো রকম কোনো পরিবর্তন আমি পাই নাই, কিন্তু তারপর আমি হাল ছাড়ি নাই। যখন আমি বেশ চলতে 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 হঠাৎ কোনো এক সময় আমার মধ্যে কেন জানি একটা কনফিডেন্স অটোমেটিক্যালি বেড়ে যায়। আমার কেন জানি মনে হয় যে না, আমি মনে হয় ভালোর দিকে যাচ্ছি, আমার মনে হয় এই ভয়গুলো কমতেছে। তো সেই সাথে আমার সেই সারের অনেক অবদান রয়েছে। মাঝখানে আমি ওনার সাথে কন্ট্যাক্টে ছিলাম, যদিও আমার এটা একা সম্ভব না। অবশ্যই একটা সাপোর্ট লাগে এই সমস্যাগুলোতে, যেটা নিজে নিজে হয় না। আমি সকলকেই বলি এই কথাগুলো, যে নিজে নিজে এই সমস্যাগুলো থেকে বার হওয়ার চেষ্টা করাটা সব থেকে বড় বোকামি। একটা সাপোর্ট অবশ্যই দরকার। তো উনার সাপোর্ট নিয়ে আমি প্রতিটা জায়গায় বারবার ফেস করেছি, প্রতিটা জায়গায় বার গিয়েছি, আমি পারি নাই, থাকতে পারি নাই, অস্থির হয়ে গেছি, আবার বাসায় এসেছি, আবার গিয়েছি। এভাবে করতে 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 একটা সময় আমার মনের মধ্যে কনফিডেন্স লেভেলটা অটোমেটিক্যালি বেড়ে যায়, আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। সেই সাথে আমার শারীরিক সমস্যাগুলো হলেও আমি নিজেকে সেই সময় ধৈর্য ধরে থাকতে পারতাম। তো এভাবে কন্টিনিউ 6 থেকে 7টা মাস সময় লেগেছিল আমার এই রিকভারি জার্নিতে। তো ইনশাল্লাহ 6-7 মাস যাওয়ার পর আমি নিজেকে তখন কন্ট্রোলে নিয়ে চলে এসেছিলাম। তো যে কোনো সমস্যা হইলেও আমি নিজেকে বুঝাইতে পারতাম, বা আমার ব্রেন বুঝতো যে আসলে এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। এর আগে আমি অনেকবার এই সমস্যার
সম্মুখীন হয়েছি, এই পরিস্থিতির শিকার আমি হয়েছি, কিন্তু আমার কিছু হয় নাই। আমি কি নিজেকে তখন লজিক দিতে পারতাম। তো ধীরে, ধীরে নিজেকে যখন এভাবে ভালোভাবে লজিক দিতে পারি, আমি নিজে যখন লজিক দিতে শিখে গেছি, তো প্রতিটা চিন্তাকে তখন আমি লজিক দেওয়া শুরু করি। আর আস্তে, আস্তে ধীরে, ধীরে নিজেকে শান্ত করার একটা প্র্যাকটিস আমার মধ্যে তৈরি হয়ে যায়। আমি কন্টিনিউ যখন এক্সারসাইজ, মেডিটেশনগুলো করতাম, তখন কিছুটা রিল্যাক্স হয়ে গেছিল। তো আগের মতো অস্থির হতো না। তো এভাবে ধীরে, 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 ধীরে আমার ম্যাক্সিমাম ৭ থেকে ৮ মাস পর আমার এই সমস্যাগুলো মোটেও একদমই ছিল না। আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমার সমস্যাগুলো কিভাবে গেল। তবে আমার এখানে সবথেকে বড় অবদান যেটা রয়েছে, আমি প্রথমত যে একটা কথা বলছিলাম না, এখান থেকে ভালো হওয়ার চেষ্টাটা আমি সর্বপ্রথম ছেড়ে দিয়েছিলাম। যে থাক, আর ভালো হওয়ার দরকারই নাই। আমি যেগুলো করতেছি নিজেকে ভালো রাখার জন্য করতেছি। এখান থেকে ভালো হওয়ার জন্য না। আমি এভাবে কন্টিনিউ প্রতিটা কাজ-কাম করতাম, প্রতিটা জায়গায় যেতাম, প্রতিটা সমস্যার সাথে ফেস করতাম। যে নিউজগুলো শুনলে আমার ভয় হতো, প্যানিক হতো, সেই নিউজগুলো বারবার সেই নিউজগুলো শোনার চেষ্টা করতাম। ধীরে, 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 ধীরে আমার মস্তিষ্ক এই বিষয়গুলোর প্রতি একটা হ্যাবিটস তৈরি করে ফেলেছিল। যার জন্য আমার ভয়গুলো, শারীরিক সমস্যাগুলো অটোমেটিক্যালি ধীরে, ধীরে একদম নাই হয়ে গেছিল। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমি আল্লাহর কাছে হাজার, হাজার, লাখ, লাখ, কোটি, কোটি শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে এমন একটা বেটার লাইফ আবার দিয়েছেন যে আসলে আমি বর্তমানে এতটাই হ্যাপি আছি, এতটাই ভালো আছি যে অ্যাংজাইটিতে যে আমার কি সমস্যাগুলো হতো এগুলো আসলে মনে করতে আমার অনেকটা সময় লেগে যাচ্ছে এখন। আমি যে আপনাদের এই বিষয়টা শুনাইলাম, আমাকে বিষয়গুলো মনে করে, করে আপনাদেরকে বলানো লাগছে। আমার এখন মনেও নাই যে আমার কি, কি সমস্যা হতো। যদিও আমি বর্তমানে মানুষকে গাইড করি, মানুষকে হেল্প করে সাজেশন দেই। কিন্তু আমি একটা কথা সকলকে বলতে চাই যে আপনাদের যাদের এই সমস্যা রয়েছে, তো প্লিজ সকলে অবশ্যই কেউ এগুলো সমস্যা নিয়ে বসে থাকবেন না, পড়ে থাকবেন না। অবশ্যই কাউকে কাছাকাছি দেখান। কারো হেল্প নিয়ে চলুন, কারো সাপোর্ট নিয়ে চলুন, যার এই সমস্যাগুলো সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। ইনশাআল্লাহ 100% সকলেই বেরিয়ে যাবেন। যেখানে আমার 1% ও আমার আত্মবিশ্বাস ছিল না যে আমি ভালো হব বা আমার দ্বারা সম্ভব, আমি পারবো এখান থেকে বের হতে, সেই আজ আমি মানুষকে গাইড করি। আমি ভিডিও বানাই এই সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য, মানুষকে বোঝাই। তো আমি সকলকে এটাই বলতে চাচ্ছি যে এই সমস্যাগুলো থেকে 100% ভালো হওয়া যায়। এতে আপনার যতই সমস্যা হোক, যতই কষ্ট হোক, আপনার যতই মনে হোক আপনার দ্বারা সম্ভব না, কিন্তু আপনার দ্বারাই সম্ভব। আপনি নিজেই পারবেন। এখান থেকে বার হওয়ার জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না, অন্য কেউ আপনাকে এখান থেকে বের করে দিতে পারবে না। এর জন্য আপনি নিজেই যথেষ্ট। কিন্তু আপনি ভুল পথে হাঁটছেন, আপনাকে সঠিক পথে হাঁটতে হবে। আপনাকে সঠিকভাবে লজিক দিতে শিখতে হবে। যেটা আপনার নিজের দ্বারা হচ্ছে না, অবশ্যই আপনাকে একজনের হেল্প নিতে হবে। সেটা হোক মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজি বা কাউন্সিলর, বা যারা এই সমস্যায় ফেস করেছে, এখান থেকে রিকভার হয়েছে, ভালো হয়েছে, যাদের এই সমস্যাগুলো সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, আপনি যদি তাদের কাছ থেকে তাদের সাজেশন নিয়েও চলেন, ইনশাআল্লাহ অবশ্যই খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে যেতে পারবেন।